এই যে বাপ্পাদিত্য টোন টিটকিরি কাটা, খুব বেশি উঠছে, শুয়ে দেব, এইরকম থ্রেটনিং এই এদের কাছ থেকে খেয়েছি। এবং আমার নিজস্ব চেম্বার, আমার নিজস্ব বাড়ি বাঘাযতীন প্লেসে, সেখানে যখন আমি ছিলাম, সেখানে আমার বাড়িতে চেম্বারটা আমার নিজের ল স্টাডির জন্য একটা ঘর ছিল, সেখানে বসতে গেলে তাকে 20 লক্ষ টাকা দিতে হবে দাবি ছিল। এরপরে আমি এখানে এলাকা ছেড়ে কেন আসলাম, আমি এখন যেখানে আছি আমি উল্লেখ করব না, কেননা সেখান থেকে বলা হয়েছে আমাকে যদি আমি বাকি টাকা না দিতে পারি, তাহলে ওই গতবারের রিপিট টেলিকাস্টটা আমার সঙ্গে হবে। 2021-এ আমার যে ঘর ভাঙা হয়েছে, ঘরে আগুন লাগানোর চেষ্টা হয়েছে, 50 জন গুন্ডা মিলে আমার পুরো বাড়ি ঘিরে ফেলে ভাঙচুর করে, আমার চেম্বার ভাঙচুর করে, আমার বাড়ি ভাঙচুর করে এবং আগুন লাগানোর প্রচেষ্টা করে, আমাকে ঘরে ঢুকে আমার শ্লীলতাহানি করবে হুমকি দেয়। যদি অভিষেক ব্যানার্জির বাড়ি ইলিগাল কনস্ট্রাকশন হয় তার জায়গাতে, তাহলে বাপ্পাদিত্যর ওখানে ছানবিন করলে দেখা যাবে যে বাপ্পাদিত্যর কনস্ট্রাকশনটা পুরোপুরি ওই যে মানে কাচের সিঁড়ি, কাচ এসকেলেটরটা পুরো একদম পুরো ভেতরটা কাচের প্রাসাদ, কাচের প্রাসাদ বলা হয় তার। বাপ্পাদিত্যর ইয়েস, কাচের প্রাসাদ বলা হয়। আবার যুবরাজের থেকে বেশি। ইয়েস। সুতরাং একজন পৌরপিতা কাউন্সিলরে কত টাকা বার্ষিক ইনকাম হলে বা তার কত টাকা মাসিক ইনকাম হলে সে অত বড় প্রাসাদ করতে পারে? এছাড়া তার বিঘা বিঘা জমি তার নামে রয়েছে, সুভাষগ্রাম, যেগুলো আমাদের কাছে শোনা আছে। অভিষেক ব্যানার্জি কতটা বাঁচতে পারবে জানি না, কিন্তু ওনার সময় এবার ঘনিয়ে এসছে, উনি খুব সচেতন। কারণ উনি যে ত্রাস সৃষ্টি করেছিলেন, এ দেখে যা তোর বাপ কোথায় আছে, আয় তোর এলাকায় আছি, আয় বলে যা। এখন উল্টো গাওনা হয়ে গেছে, পাঁচালি উল্টো হয়েছে। এখন বাপ মানে ওনার কানের গোড়ায় এখন সব ডিম বাজাচ্ছে, ডিম বাজাচ্ছে। আমি বলছি দেখুন, ডিমটা করবেন না। দোকানে ফল টল পেকে যায়, অনেক ফল নষ্ট হয়, যেমন মানে কলা পেকে গেলে খুব গন্ধ বেরোয়, ওই কলা চটকে মুখে মারলে পরে আমার মনে হয় কম কম পয়সাটা নষ্ট হবে। আমি তাদের জন্য আজকে বাজারে আপনি গিয়ে দেখুন না, ডিম পাওয়া যাচ্ছে না, ডিমের দাম বেড়ে গেছে। কারণ ডিম পাবলিক একজন মানে জয়প্রকাশ মজুমদারকে দেখেছেন যে বেরোতে চাইছে না গাড়ির থেকে, আমাকে ডিম মারবে। মানে মানুষ আজ ওরা এত সন্ত্রাস করেছে, এত সন্ত্রাস করেছে, যে সন্ত্রাসের ভিত্তিতে ওরা জানে যে পাবলিক আমাদেরকে প্রচন্ড মারবে। এক একটা দোকানে দোকানদারদের কাছ থেকে 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা চাওয়া হয়, তোলা হয়, তাদের এভিডেন্সও আমি পাবো, আপনাদের দেব। সেখান থেকে না দিলে তাদের দোকানে, ওই ছোট ছোট দোকানগুলো দেওয়া যাবে না। তোলা দোকানে বিক্রির মূল্য না, কিন্তু তোলা। বয়স্ক লোকরা পায়ে হাত দিয়ে প্রণাম করছে যে ম্যাডাম আপনি আমাদেরকে বাঁচালেন, এখানকার যে একটা ভয়ঙ্কর ত্রাস, যে আমাদেরকে গুন্ডামি, মারপিট এবং তোলাবাজি, খুনাখুনি। রিসেন্ট আপনারা দেখেছেন ফুলবাগানে যে একটা খুন হয়েছে, 101 নম্বর ওয়ার্ডে প্রথম হলো। পৌরপিতা কে ছিল, এই কালপ্রিট বাপ্পাদিত্য ছিল। একের পর এক কাউন্সিলর গ্রেপ্তার, কার্যত কেউ তোলাবাজি, কেউ শ্লীলতাহানি, কেউ এই যৌন নির্যাতন, এইরকম হতে থাকছে। কারণ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার পরই কিন্তু বাপ্পাদিত্য কোথায়, 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোথায়, তার খোঁজ পড়েছিল। তিনি ফেরার ছিলেন কিছুদিন, তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট পারমিতাদির সঙ্গে কথা বলবো। আপনার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছে বাপ্পাদিত্য। এত প্রভাবশালী কাউন্সিলর আর দেখা যায় না। কলকাতা কর্পোরেশনের সব থেকে প্রভাবশালী কাউন্সিলর ছিলেন তিনি, কাল গ্রেপ্তার হয়েছেন। পাবলিক ডিমান্ড, সবাই বলছেন বাপ্পাদিত্যর কি হলো, কভার করুন। নমস্কার। পাবলিক ডিমান্ড এবং মানুষের কাছে একটা ট্রাস্ট ছিল, সেখান থেকে তার প্রমাণ কালকে পেয়েছি। যখন কমপ্লেন করেছি, প্রশাসন খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছে, ঘন্টা 2 এর মধ্যে আবার ফোন আসে, অ্যারেস্ট হয়। ওখানে যারা গেছে আমাকে মানে থানায়, বয়স্ক লোকরা পায়ে হাত দিয়ে প্রণাম করছে যে ম্যাডাম আপনি আমাদেরকে বাঁচালেন, এখানকার যে একটা ভয়ঙ্কর ত্রাস, যে আমাদেরকে গুন্ডামি, মারপিট এবং তোলাবাজি, খুনাখুনি। রিসেন্ট আপনারা দেখেছেন ফুলবাগানে যে একটা খুন হয়েছে, 101 নম্বর ওয়ার্ডে প্রথম হলো। পৌরপিতা কে ছিল, এই কালপ্রিট বাপ্পাদিত্য ছিল। তাহলে সে যখন থাকাকালীন কোনো অ্যাকশন নেই, মানুষের কাছ থেকে দিনের পর দিন তোলা তুলেছে, দিনের পর দিন। আমার নিজস্ব চেম্বার, আমার নিজস্ব বাড়ি বাঘাযতীন প্লেসে, সেখানে যখন আমি ছিলাম, সেখানে আমার বাড়িতে চেম্বারটা আমার নিজের ল স্টাডির জন্য একটা ঘর ছিল, সেখানে বসতে গেলে তাকে 20 লক্ষ টাকা দিতে হবে দাবি ছিল, দীর্ঘদিন ধরে দাবি ছিল। সেখানে অনেক অনেক আমি রিকোয়েস্ট করি, আমি অসুস্থ, পারবো না দিতে, আমি খুব কষ্ট করে জীবনযাপন চালাই, কিন্তু নচেত 2 লক্ষ টাকা না দিয়ে নয়, দিতে হয়েছে।
কিন্তু বাদ বাকি টাকা দিতে পারিনি বলে দিনের পর দিন থ্রেট খেয়েছি। আমার বাড়ির জল কানেকশন বন্ধ করে দেওয়া হয়েছে। ওই এলাকায় সবাই জানে, আমাকে জলের ট্যাঙ্কার নিয়ে এসে এসে আমাকে জল নিতে হতো। আমাকে এক ঘরে করার মতন যাতে মেড যাতে আমার বাড়িতে না আসতে পারে, তাদের বাড়ি ওখানে যাতে না থাকতে পারে, আমাকে রিক্সায় উঠতে না পারতাম, এই ভয়ঙ্কর ত্রাস করে 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 20 লক্ষ টাকা চা 20 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। এবং সেখান থেকে বাপ্পাদিত্যর যারা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ছিল, গণেশ মন্ডল, শম্ভু দাস, তখন তৎকালীন ক্লাবের সেক্রেটারি শম্ভু দাস, শম্ভু মন্ডল, গণেশ মন্ডল, বিবেক মন্ডল, নেপাল পাল, সৌরভ ঘোষ, নেপাল পাল, রঞ্জিত দাস, নীলমণি দাস, সঞ্জীব দাস, গাঁজা বাপ্পা যে অলরেডি জেল খাটা, এরা ভয়ঙ্কর। রাস্তায় আসতে যেতে গেলে আমি কোর্ট থেকে, আমাদের তো অনেক রাতেই ফিরতে হয়, কখনো কখনো চেম্বার করে 8, 8:30, 9টা, 10টা, 10:30, টোন টিটকিরি কাটা, খুব বেশি উঠছে, শুয়ে দেব, এইরকম থ্রেটনিং এই এদের কাছ থেকে খেয়েছি। এবং এরপরে আমি এখানে এলাকা ছেড়ে কেন আসলাম, আমি এখন যেখানে আছি আমি উল্লেখ করব না, কেননা সেখান থেকে বলা হয়েছে আমাকে যদি আমি বাকি টাকা না দিতে পারি তাহলে ওই গতবারের রিপিট টেলিকাস্টটা আমার সঙ্গে হবে। 2021-এ আমার যে ঘর ভাঙা হয়েছে, ঘরে আগুন লাগানোর চেষ্টা হয়েছে, 50 জন গুন্ডা মিলে আমার পুরো বাড়ি ঘিরে ফেলে ভাঙচুর করে, আমার চেম্বার ভাঙচুর করে, আমার বাড়ি ভাঙচুর করে এবং আগুন লাগানোর প্রচেষ্টা করে, আমাকে ঘরে ঢুকে আমার শ্লীলতাহানি করবে হুমকি দেয়। এবং বাদবাকি দুবার সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত অ্যাটাক হয়। সেই পরবর্তীকালে আমি যে কমপ্লেন করি, সেখান থেকে রাত্রিবেলা পুলিশ পোস্টিং লালবাজার দিয়ে দিয়েছিল। তৎকালীন যে পুলিশ অফিসাররা ছিল তারা কোনো অ্যাকশন নেয়নি। তারপর সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় আমাদের, যে তার পিটিশনার আমি ছিলাম। তখন সুপ্রিম কোর্টের অর্ডারে যারা যারা এফআইআর করেছে, তখন সেই অর্ডারের ভিত্তিতে 27শে মে আমার কমপ্লেনটা দর্জ হয়। এবং সেখানে আমার কমপ্লেনটা নেওয়ার পরে যাদের নামগুলো পুরো ছিল তাদেরকে নেওয়া হয়নি, বারবার আমি নারাজি পিটিশন করি। কিন্তু আজকে যেহেতু আমাদের প্রশাসনের, আমাদের একটা মানুষ নির্ভয় সবাই মিলে, আবার যার ফেলে রাখা কমপ্লেন গুলো কাজ হয়নি, সেই কারণে আমি চিন্তা করলাম যে আমার উপর যে অবিচারটা হয়েছে সেটাও এবার পাবলিকের সামনে আসা উচিত। কারণ আমার মতন প্রচুর মানুষের ঘামের রক্ত জল করা পয়সা তাদেরকে নিঃস্ব করেছে, মানুষের শ্লীলতাহানি করেছে উনি, সেই অভিযোগও আমার কাছে কোনো কোনো মানুষ দিচ্ছে এবং তাদের অভিযোগগুলো ধীরে ধীরে আসবে। মহিলাদের শ্লীলতাহানি আছে, আসবে, সব কমপ্লেন গুলো আপনারা পাবেন, সেগুলো সবই আসছে। কারণ মানুষ এতদিন ভয় পাচ্ছিল, আমি সেই শুরুয়াতটা ফিতেটা কাটলাম আমি। এবার মানুষ আস্তে আস্তে সবাই সেখান থেকে সেই জায়গা থেকে মানুষ তাদেরকে অ্যাকশন নেবে। এই পাটুলি উপনগরীর আপনারা দেখবেন কিছু দোকান আছে, দোকানগুলো 60 স্কোয়ার ফুটও দোকান না, ওই এক একটা দোকানে দোকানদারদের কাছ থেকে 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা চাওয়া হয়, তোলা হয়, তাদের এভিডেন্সও আমি পাবো, আপনাদের দেব। সেখান থেকে না দিলে তাদের দোকানে, ওই ছোট ছোট দোকানগুলো দেওয়া যাবে না, তোলা দোকানে বিক্রির মূল্য না কিন্তু তোলা। এবং কাদেরকে দেওয়া হয়েছে, নেপাল পাল যেমন একটা দোকান পেয়েছে, যেহেতু তারা ভাঙচুর করেছে, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে, মাছের বাজার বা বাড়িঘর ঢুকে যাদের যাদের বিজেপি কার্যকর্তা ছিল তাদের দোকান পাশার ভেঙে দিয়েছে, যাদের যাদের সন্তুষ্ট হতে পেরেছে বাপ্পাদিত্য, তাদেরকে এর মধ্যে একজন নেপাল পালের দোকানটা ফ্রি দিয়েছে। সুতরাং যাদের গুন্ডা পোষার, মানে যেসব গুন্ডাগুলো ওনার ডান হাত বা হাত, রাইট হ্যান্ড ছিলেন, সৌরভ ঘোষ, গণেশ মন্ডল, শম্ভু দাস, যারা মন খুশি করতে পেরেছে তাদেরকে ফ্রি দোকান দেওয়া হয়েছে। পাটুলি ঝিলের পাড়ে আপনারা দেখেছেন অসংখ্য দোকান হয়েছে, আমরাও দেখেছিলাম যে কারা এই দোকানগুলো কারা পেয়েছে। যারা খুশি করতে পেরেছে তারা বিনা পয়সায় পেয়েছে, আর বাকিরা এই 60 স্কোয়ার ফিট দোকানগুলো কার্যত 5 লাখ 6 লাখ টাকার বিনিময়ে পেয়েছে। দিদি, আরেকটা বিষয় আমি জিজ্ঞাসা করবো, এই বাপ্পাদিত্যর তো বিলাসবহুল প্রাসাদ, তার মাথার উপরে সুইমিং পুল, এই কনস্ট্রাকশনটা সম্পূর্ণ ইলিগাল। যখন পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়, বাপ্পাদিত্য ফেরার ছিল এবং ওই বাড়িটাকে পুরোপুরি তিরপল দিয়ে বাপ্পাদিত্য ঢেকে রেখেছিল। আমি অনেক বলেছিলাম নিউজ চ্যানেলকে খবরটা যাতে করে, তো খবর পেলাম তিরপল দিয়ে ঢাকা। যদি অভিষেক ব্যানার্জির বাড়ি ইলিগাল কনস্ট্রাকশন হয় তার জায়গাতে, তাহলে বাপ্পাদিত্যর ওখানে ছানবিন করলে দেখা যাবে যে বাপ্পাদিত্যর কনস্ট্রাকশনটা পুরোপুরি ওই যে মানে কাচের সিঁড়ি, কাচ এসকেলেটরটা পুরো একদম পুরো ভেতরটা কাচের প্রাসাদ, কাচের প্রাসাদ বলা হয় তার। বাপ্পাদিত্যর ইয়েস,
কাচের প্রাসাদ বলা হয়। আবার যুবরাজের থেকে বেশি। ইয়েস, সুতরাং একজন পৌরপিতা কাউন্সিলরে কত টাকা বার্ষিক ইনকাম হলে বা তার কত টাকা মাসিক ইনকাম হলে সে অত বড় প্রাসাদ করতে পারে। এছাড়া তার বিঘা বিঘা জমি তার নামে রয়েছে সুভাষগ্রাম, যেগুলো আমাদের কাছে শোনা আছে, তার এভিডেন্স গুলো হাতে আসার অপেক্ষায়। সেখানে কাটমানির প্রচুর 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 কাটমানি পেয়ে সম্পত্তি বিপুল, শুধু এনে বাপ্পাদিত্য না, ওই তার রাইট হ্যান্ড যারা রয়েছে বীরনগরে, তারা এক একটা প্রাসাদ বানিয়েছে। আপনারা যদি বীরনগরে গিয়ে বলেন যে এখানকার যে প্রাক্তন ক্লাব সেক্রেটারি ছিল বা গণেশ মন্ডল বা এদের বাড়িটা দেখবো, তারা কিন্তু কোনো কাজ চাকরি করে না। টালির চাল ছিল, টালির চালে বাস করতো। এই কাউন্সিলরের প্রভাবে তোলাম কাটমানি করতে করতে তারা আজ রাজপ্রাসাদ তৈরি করে নিয়েছে। আর দ্বিতীয় কথা, এই যে যারা এখানে মানে ধরুন একটা রেল স্টেশনে যে যারা হকাররা বসে, তাদের কাছে কমপ্লেন অনেক পেয়েছি যে তখন যখন বসতো যে একটা শুধু 8/6 যদি কপি টপি নিয়ে বসে আছে, তার জন্য 20-30 হাজার টাকা তোলা দিতে হয়েছে। কিন্তু ভয়ে তারা বলতে পারেনি। আজ তারাও বলছে যে আমরা সবাই মিলে কমপ্লেনের পাশে থাকবো, কারণ এই রক্ত জল। একদম, আমি বলছি একের পর এক কাউন্সিলর গ্রেপ্তার হচ্ছে। একদিকে দেখা যাচ্ছে জসিমউদ্দিন যৌন নির্যাতন মামলায় তোলাবাজির ক্ষেত্রে একাধিক, কোথাও শাড়ির ভেতরে লুকিয়ে পড়ছে নেতারা। তৃণমূল নেতাদের এই হাল কেন? দেখুন, তৃণমূল নেতারা হাল দুর্নীতিতে 2011 থেকে শুরু হয়েছে, 14-15 থেকে তারা একদম চরম পর্যায়ে শুরু করেছিল। আজকে তারা মানুষের মনে সন্ত্রাস ত্রাসের সৃষ্টি করে দিয়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশ্রয় এবং তাদের প্রশ্রয় তারা ভেবেছিল যে ত্রাস সৃষ্টি করবে এবং আবার তারা ফিরে আসবে। যেমন আমার ক্ষেত্রে বলেছিল, ফিরে আসলে রিপিট টেলিকাস্ট হবে, তাহলে মানুষ মুখ খুলতে পারবে না ভয়ের চোটে। কিন্তু আজকে যখন পাশা পাল্টে গেছে, মানুষের বিচারের রায় বেরিয়েছে, সরকারকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এখন মানুষ কিন্তু যে সমস্ত মানে গুন্ডাদের ইতে পুলিশরা গিয়ে মুখ লুকাচ্ছিল, সেই পুলিশ প্রশাসন কিন্তু আজকে ফুল ফর্মে ব্যাটিং করছে। কারণ তারা আইনের যে রক্ষক, সেই আইনের রক্ষার কাজটা তারা পুরোভাবে করছে। এবং তাদের জন্য আজকে বাজারে আপনি গিয়ে দেখুন না, ডিম পাওয়া যাচ্ছে না, ডিমের দাম বেড়ে গেছে। কারণ ডিম পাবলিক একজন মানে জয়প্রকাশ মজুমদারকে দেখেছেন যে বেরোতে চাইছে না গাড়ির থেকে, আমাকে ডিম মারবে। মানে মানুষ আজ ওরা এত সন্ত্রাস করেছে, যে সন্ত্রাসের ভিত্তিতে ওরা জানে যে পাবলিক আমাদেরকে প্রচন্ড মারবে। আরো কাউন্সিলর স্বরূপ বিশ্বাস হয়েছে, অরূপ বিশ্বাসের গুন্ডারা, অরূপ বিশ্বাসের, আমি তো পোস্টপোল ভায়োলেন্সের শিকার হয়েছি শুধু না, আমি পোলিং এজেন্ট ছিলাম এবং কাউন্টিং এ বসেছিলাম। 2024-এ কাউন্টিং এ যখন বসি, অরূপ বিশ্বাসের গুন্ডারা আমাদের শাসায় ওখানে কাউন্টিং হলে। সুতরাং এই সব অরূপ বিশ্বাস যতক্ষণ না ঢুকছে, 109 অনন্যা যতক্ষণ না ঢুকছে, হাতিবাড়ির কি হবে? হাতিবাড়ি, বাপ্পাদিত্যর বাড়ি, রাজাবাড়ি, হাতিবাড়ি সব আসবে। কারণ দেখুন, মানুষের জনগণের রায়ের উপরে কিছু হয় না। কারণ জনগণই হচ্ছেন আমাদের রক্ষক, যারা সৃষ্টি করে একটা কোনো রায়কে প্রতিষ্ঠা করে, সেই জনগণের রায়কে আমরা সম্মান করি। সুতরাং এর উত্তর আইন দেবে। আমি আইনজীবী, আইনের রক্ষক, আইন আমরা বুঝার জায়গা, আমরা তাদের জানি, আইনের যে বিচার সব। কে আছে আপনার হাতে? আর কজন আছে? আমার কাছে কমপ্লেন করবে মোটামুটি এখনো পর্যন্ত 10-12 জন করা আছে। আর একটা বিষয় জানতে চাইবো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লি যাচ্ছেন, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন। কার্যত দিল্লি রাজ্য রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা এফেক্ট ফেলার চেষ্টা করছেন, কিভাবে? দেখুন, দিল্লি যাচ্ছেন খুব ভালো কথা, কিন্তু এখন গরম প্রচন্ড পড়েছে, ওনার বয়স হয়ে গেছে। এই অবস্থায় ওনার মানে মানসিক এবং শারীরিক যা হাল, আমার মনে হয় না ওনার দিল্লি ভ্রমণটা খুব একটা সুখকর হবে। কারণ উনি যে আশায় যাচ্ছেন কিছু পাবেন না। আর ওনার বয়সের জন্য এই গরমে দিল্লির গরমটা খুব সাংঘাতিক। জোটের সঙ্গে মার্চ ইন্ডি জোটের পিন্ডি ঘটে গেছে, পিন্ডি চটকে গেছে। কারণ ইন্ডি জোটের যে মমতা ব্যানার্জির কথা ছিল, আজ সেই মমতা ব্যানার্জির আর অভিষেক ব্যানার্জি এদেরকে সারা ভারতবর্ষ দেখে নিয়েছে। এদের এদের যে কি করেছে, এদের দুর্নীতি। সুতরাং এরা কোনোভাবে গিয়ে কোনো প্রভাব ফেলতে পারবে না। অ্যারেস্ট হবে? অবশ্যই হবে। শুধু তো আমি আগের দিনও বলেছিলাম আপনাদেরকে, এখন তো শুধু ল্যাটা আর শোল আসছে, কিছু কিছু আসছে একটুখানি কাতলা, রুই কাতলা, বোয়াল আর এগুলো অনেক বাকি আছে। 100% যাবে। পিসির এগেনস্টেও তো কমপ্লেন দার্জ হয়েছে, ভাইপোর এগেনস্টে হয়েছে, পিসির পুরো পরিবারের এগেনস্টে হচ্ছে। তো এখন মানুষ আর ভয় পায় না। কারণ এখন একটাই কথা, দড়ি ধরে মারাটান রানী হবে খান খান, রানী খান খান হয়ে গেছে।
সুতরাং এখন আর মানুষের মধ্যে কোনো ভয় নেই, সত্যকে উদ্ঘাটন করতে মানুষ এখন মানে বদ্ধপরিকর, এবং সত্যের জায়গায় যে কজন কালপ্রিট আছে তাদের স্থান হবে গিয়ে গারদে। আজকে যে 123 কাউন্সিলর, আমাদের সুদীপ কোলে, আমাদের অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, এই যে বাপ্পাদিত্য, অরূপ বিশ্বাস যাবে, 100% যাবে অরূপ বিশ্বাস। অপর্ণা বন্দ্যোপাধ্যায়, এরা একে অপরকে ছেড়ে থাকতে পারতো না, এক একজন কাউন্সিলর। এরা এখন জেলে গিয়ে একটা পার্টি গঠন করবে, আবার মানে একসাথে থাকবে। একসঙ্গে থাকবে। সায়নী ঘোষকে দেখা যাচ্ছে পার্টি করছেন, স্যাটারডে নাইট পার্টি। উনি মিডনাইট পার্টিটাই করেন, কিন্তু কোন পার্টিতে কি আছে এখন জানি না, কারণ উনি তো আবার এখন কিসব কিসব বাইট দিচ্ছেন, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে পালা মানে জাস্ট পালা বদল হলো, ওনার মুখ খুলে গেল। এখন ওনার শারীরিক যত্ন নেওয়া উচিত, ওনার শরীরটা ভালো না, উনি পার্টি মানে পার্টি না করে যদি একটু বেড রেস্টে থাকে ডাক্তারের কেয়ারে, আমার মনে হয় ওনার ভবিষ্যতে। সায়নী ঘোষকে এই কথা বলছেন? না, না, উনি একটুখানি অসুস্থ, যেটা শুনেছিলাম মিডিয়াতে। আমরা সবাই চাই ওনার সুস্থ আগামী জীবনের সুন্দর ভবিষ্যৎ কামনার জন্য উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, উনি হেলদি থাকুক, তাহলে ওনার আগামী দিনটা সুন্দর কাটবে। সুতরাং ওনার পার্টি-টার্টি এখন উনি বরাবরই ফিল্ম ইন্ডাস্ট্রি যে কোনদিন ছিলেন উনি এসব মিডনাইট পার্টি করতে, কিন্তু এখন উচিত না ওনার শরীর। 15ই জুন অভিষেককে ডাকা হয়েছে, আপনার কি মনে হচ্ছে 15ই জুন অ্যারেস্ট হবে? দেখুন এখন পিজির উড্ডয়নটা খালি নেই ওনাদের জন্য, এবং যেই ডিম ছোড়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেছিলেন সিআইডি তলব থেকে বাঁচার জন্য, যে যদি আমি একটা বেড পেয়ে যাই তাহলে আমাকে সিআইডি তলব থেকে বাঁচবো, কিন্তু এখন প্রত্যেকটা জায়গাতে পুরো নজরদারি আছে যে কোনো রকম মিথ্যা কোনো কিছু করা যাবে না। সুতরাং অভিষেক ব্যানার্জি কতটা বাঁচতে পারবে জানি না, কিন্তু ওনার সময় এবার ঘনিয়ে এসছে, উনি খুব সচেতন, কারণ উনি যে ত্রাস সৃষ্টি করেছিলেন, এ দেখে যা তোর বাপ কোথায় আছে, আয় তোর এলাকায় আছি, আয় বলে যা। এখন উল্টো গাওনা হয়ে গেছে, পাঁচালি উল্টো হয়েছে। এখন বাপ মানে ওনার কানের গোড়ায় এখন সব ডিম বাজাচ্ছে, ডিম বাজাচ্ছে। আমি বলছি দেখুন ডিমটা করবেন না, দোকানে ফল টল পেকে যায়, অনেক ফল নষ্ট হয়, যেমন মানে কলা পেকে গেলে খুব গন্ধ বেরোয়, ওই কলা চটকে মুখে মানে মারলে পরে আমি আমার মনে হয় কম কম পয়সাটা নষ্ট হবে। আমি কিন্তু কিছু করতে বলছি না, আমার মনে হয় জিনিসটা সাশ্রয়, এটা ডিমের থেকে ভালো। ডিমটা দেখুন ওনার মানে একদিক দিয়ে ভালো না, গ্ল্যামারটা আরো বেড়ে যাবে, যে পরিমাণ ডিম খাচ্ছে গ্ল্যামারটা বেড়ে যাবে, কিন্তু এটা আমার এটা আইন। আচ্ছা, ডিম খাচ্ছে দেখুন এরা যা পরিমাণ ডিম খেয়েছে, না আমার মনে হয় যা ডিম খেয়েছে ভবিষ্যৎ জীবনে আর কোনদিন ডিমের কারি খাবে না, ডিমে ফোবিয়া চলে আসবে, ডিমের কারি এরা কোনোদিন আর খেতে পারবে না। কারণ এই 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 জায়গাটা ওনাদেরকে ভয়ঙ্কর ডিম নামে জয়প্রকাশ মজুমদার কালকে হাত জোর করে বলছে আমাকে বের করো না, ঠিক আছে? কালকেও আমি পাটুলি থেকে যখন বেরোচ্ছি বড়বাবু বলছে আমাকে নিরাপদে যেন নিয়ে যেতে পারি, কারণ কার্যকর্তা যারা রয়েছে, যারা শোষিত হয়েছে, তারা কালকে সন্ধ্যে রাতের থেকে ডিম আমি ওদেরকে সন্তুষ্ট করে আসলাম, বলছে কোমরে দড়ি বেঁধে দিদি ঘোরানো। আলাম হাইকোর্টের নির্দেশ নিয়ে ওটা করা যায় না, করা যায় না, আইনের পথে চলবে, আমি সেটা বলবো, কিন্তু পাবলিক যদি কিছু করে তার দায় তো আমাদের না, আর আমি আইনজীবী হয়ে সেটা বলতে পারি না। তবে এটুকু বলতে পারি ডিমের থেকে পচা কলা, একদম পচা কলা খুব ভালো জিনিস, আর পচা কলা ঘেটে গেলে ওখানেই বমি করবে আর গায়ের থেকে কিন্তু আমি বলছি না এগুলো করা কিন্তু একদম উচিত না, একদম উচিত না।